স্টুডেন্টস, ক্লাস 12-এর এডুকেশনের চ্যাপ্টার 3 নিয়ে আজকে আমি আবার চলে এলাম। আজকে আমরা আলোচনা করতে চলেছি ভারতীয় শিক্ষা কমিশনের বিষয়। তো ভিডিওটি মন দিয়ে দেখো। চ্যাপ্টারটা একটু হয়তো তোমাদের বড় লাগতে পারে, কিন্তু একদম সোজাভাবে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসই আমি তোমাদের জন্য আলোচনা করেছি, যেগুলো পরীক্ষা আসার চান্স কিন্তু প্রবল। ঠিক আছে, আর বাকিটা তোমরা বাড়িতে একটু রিডিং করে নেবে, বা আমি তোমাদেরকে রিডিং করিয়ে দেবো। ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা ভালো করে বুঝে নাও। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আছে ভারতীয় শিক্ষা কমিশন। ভারতীয় শিক্ষা কমিশন কেন গঠন করা হয়েছিল, কারা গঠন করেছিল, কি উদ্দেশ্যে গঠন করেছিল, এই তিনটি বিষয় আগে আমাদের ক্লিয়ার হয়ে নিতে হবে। ঠিক আছে, তো যদি আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাই তাহলেই কিন্তু চ্যাপ্টার একদম আমাদের কাছে পরিষ্কার জলের মতো হয়ে যাবে, আর এমসিকিউ কিন্তু আমরা তুড়ি মেরে সলভ করে দিতে পারবো। তাহলে চলো শুরু করি। ভারতীয় শিক্ষা কমিশন। ভারতীয় শিক্ষা কমিশনের আগে যে দুটো কমিশন তৈরি হয়েছিল সেটা তোমরা জানো। আমি আমার চ্যানেলেও ভিডিও আছে, বা তোমরা চ্যাপ্টারও জানো। এর আগে যেটা পড়ানো হয়েছে, বিশ্ববিদ্যালয় কমিশন পড়ানো হয়েছে, আর এটা হচ্ছে মাধ্যমিক কমিশন পড়ানো হয়েছে। ঠিক আছে, এই দুটো কমিশনের পরে ভারতীয় শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। তো এই দুটো কমিশনের পরে কী এমন হয়েছে যার জন্য ভারতীয় শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল? কারণ শিক্ষা কমিশনের তো দুটো আগেই তৈরি করা অলরেডি কমপ্লিট। তাহলে কী এমন কারণের জন্য এটা তৈরি হলো? তাহলে বিষয়টা ভালো করে বুঝে নিই। বিশ্ববিদ্যালয় কমিশন কেন তৈরি করা হয়েছিল? উচ্চ শিক্ষার জন্য। বিশ্ববিদ্যালয়ের কথাটার মধ্যে যে বিশ্ববিদ্যালয়টায় আমরা কেন যাই? উচ্চ শিক্ষা গ্রহণ করতে। সেটা তো আর কোনো অন্যরকম কোনো শিক্ষা না, উচ্চ শিক্ষা একদম গ্রহণ করতে। আর মাধ্যমিক কমিশন কেন গঠন করা হয়েছে? মাধ্যমিক অর্থাৎ প্রাথমিক পর্যায়ে শিক্ষা গ্রহণ করার জন্য মাধ্যমিক কমিশন গঠন করা হয়েছিল। তো এই দুটো কমিশন গঠন করার পরেও কিছু কিছু গাফিলতি থেকে যাচ্ছিল, কিছু কিছু খুঁত থেকে গিয়েছিল। সাধারণ মানুষ খুব একটা এই দুটো জিনিসটাকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারেনি। ঠিক আছে, বা এই দুটো জিনিসও যারা তৈরি করেছিল তারাও এই বিশ্ববিদ্যালয় কমিশন আর মাধ্যমিক শিক্ষা কমিশন তৈরি করার পরেও খুব একটা সন্তুষ্ট ছিল না। তো সেই সমস্ত গাফিলতিগুলিকে দূর করার জন্যই কোন কমিশন গঠন করা হয়েছিল? এই যে ভারতীয় শিক্ষা কমিশন। ভারতীয় শিক্ষা কমিশন গঠন করা হলো এই দুটো কমিশনের গাফিলতি দূর করার জন্য। তাহলে বোঝা গেল কেন ভারতীয় শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কারা এই কমিশন গঠন করেছিলেন, বা এই কমিশন গঠনের মূল কাণ্ডারি কে ছিলেন, আর কত সালেই বা তৈরি হয়েছিল? 1964 সালের 14ই জুলাই। ভালো করে দেখে নেবে একদম, এটা কিন্তু ওদের পরীক্ষায় আসতেই চলেছে, ধরেই নাও। 1964 সালের 14ই জুলাই ডিডিএস কোঠারি। ডিডিএস কোঠারির পুরো নাম কি? ডক্টর দৌলত সিং কোঠারি। ডক্টর দৌলত সিং কোঠারি। তোমাদের কিন্তু ডিডিএস এর ফুল ফর্মটাও লিখতে দিতে পারে, সেই কারণেই বলছি ডিডিএস এর পুরো নাম কি? ডক্টর দৌলত সিং কোঠারি। ঠিক আছে, ডক্টর দৌলত সিং কোঠারির নেতৃত্বে ভারতীয় শিক্ষা কমিশন নিয়োগ করে এই কমিশনটি গঠন করা হয়েছিল। তো যেহেতু ডক্টর দৌলত সিং কোঠারির পদবিটা কী ছিল? কোঠারি, তাই জন্য এই কমিশনটাকে কোঠরি কমিশনও বলা হয়। ঠিক আছে, এই কমিশনটাকে কোঠরি কমিশনও বলা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে ভারতীয় কমিশনের আরেকটা নাম কি? কোঠরি কমিশন। হয়ে গেল। বা কোঠরি কমিশনের একটা নাম কি? ভারতীয় শিক্ষা কমিশন। কমপ্লিট। এরপরে হচ্ছে এই কমিশনের সদস্য সংখ্যা কজন ছিল? এই কমিশনের সদস্য সংখ্যা ছিল 17 জন। 1966 সালে 29শে জুন শ্রী এম.সি. চাকলা এটি এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্টে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, তাহলে 29শে জুন এম.সি. চাকলার, ডক্টর এম.সি. চাকলার নেতৃত্বে এটি, মানে এই কমিশনটি কোন রিপোর্টে প্রকাশিত হয়েছিল? একটা হচ্ছে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট রিপোর্টে কিন্তু প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, আর বাকি জিনিসগুলো আমি তোমাকে তোমাদের বই থেকে পড়িয়ে দেবো। মেন টপিকগুলো শুধু আজকে আমি আলোচনা করতে চলেছি। তাহলে চলো এরপর আরও। আচ্ছা চলো এবার আমরা জেনে নিই, ওই যে আমরা দেখলাম 17 জন যে সদস্য ভারতীয় শিক্ষা কমিশনে ছিল, তাদের মধ্যে কয়েকজনের নাম আমরা জেনে নেব। ঠিক আছে, তাহলে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠরি কমিশন প্রথমে কে তৈরি করে ভালো করেই আমরা জেনে নিয়েছি, ডক্টর ডিএস কোঠারি। আর সম্পাদক কে ছিলেন? জেপি নায়েক। সম্পাদক ছিলেন জেপি নায়েক, আর চেয়ারম্যান ছিলেন ডক্টর ডিএস কোঠারি। এছাড়া অন্যান্য সদস্য, টোটাল তো 17 জন ছিল, তাই না? টোটাল কতজন ছিল? 17 জন ছিল। তাহলে বাকিদের নামও আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। তাহলে চলো বাকিদের নাম আমরা ভালো করে জেনে নিই।
অন্যান্য সদস্যদের মধ্যে আর দাউদ ভারত থেকে তিনি ছিলেন, গোপাল স্বামী, এস ঝা, এন কিরপাল, ভি মাথুর, পি পাল, কুমারী এস পানান্দিকার, জি সৈয়ুদ্দিন, সেন, এরা হলেন ভারতীয় সদস্য। এরপরে কারা আছে? এরপর আছে বিদেশি সদস্য, ডক্টর এফ ম্যাকডুগাল, এল এলভিন, রজার রিভেলি, জ্যাক টমাস, এস এ সুমোভস্কি, সাদাতোসি ইহারা। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু এরা বিদেশি সদস্য, আর এটা হচ্ছে ভারতীয় সদস্য। আর মেন জিনিস হচ্ছে এই দুটো। ঠিক আছে, সম্পাদক আর চেয়ারম্যান বা কোঠারি কমিশন প্রতিষ্ঠাতার নাম তো তোমাদের আসবেই, আর সঙ্গে কয়েকজন ভারতীয় সদস্যের নাম জেনে নেবে, কয়েকজন বিদেশি সদস্যের নাম জেনে নেবে। তাহলে চলো এই জায়গাটা ভালোভাবে তোমরা ক্লিয়ার করে নেবে। এরপরে আমরা পড়ব এই কমিশনে, ভারতীয় শিক্ষা কমিশনে উল্লেখিত দেশের সমস্যা সমূহ। ওই যে তোমাদেরকে বলেছিলাম যে কী সমস্যার জন্য এই ভারতীয় শিক্ষা কমিশন তৈরি হয়েছিল। ঠিক আছে, কী কী সমস্যার কারণে এটা তৈরি হয়েছিল ভালো করে আমরা জেনে নিই। খাদ্য সমস্যা, আমরা যাতে খাদ্য সংগ্রহে স্বনির্ভরতা লাভ করতে পারি সেই দিকে নজর রেখে এটি তৈরি হয়েছিল। অর্থনৈতিক অনগ্রসরতা বা বেকার সমস্যা, দেশের অধিকাংশ যুব সমাজ যাতে বেকার অবস্থায় না থাকে সেটার জন্য কিন্তু এই ভারতীয় শিক্ষা কমিশন তৈরি হয়েছিল। এছাড়াও সামাজিকতা ও জাতীয় সংহতির সমস্যা, সামাজিকতা বলতে কি বোঝাচ্ছে? বর্ণবৈষম্য, সাম্প্রদায়িকতা, শ্রেণীভেদ, ভাষাভেদ প্রভৃতির ফলে দেশের জাতীয় সংহতি ও সামাজিকতা বিপন্ন হয়, সেদিকেও কিন্তু নজর দিয়েছিল ভারতীয় শিক্ষা কমিশন। ঠিক আছে, এই সমস্ত সমস্যা, এগুলো হচ্ছে সমস্যা। কী কী সমস্যার জন্য ভারতীয় শিক্ষা কমিশন তৈরি হয়েছিল সেটা কিন্তু আমাদের জেনে নিতে হবে। এরপর আসছে বিজ্ঞান ও কারিগরি বিদ্যায় ভারতের অনগ্রসরতা, অর্থাৎ ভারতে যাতে বিজ্ঞান আর কারিগরি ব্যবস্থা আরও উন্নত হয় সেই দিকে নজর রেখেও ভারতীয় শিক্ষা কমিশন তৈরি হয়েছিল। আধুনিকীকরণের সমস্যা, কৃষি নির্ভর সমাজে বিজ্ঞান কারিগরকে আরও উন্নতি করতে হবে, এই দেশকে শিক্ষা ব্যবস্থা এমন করে গড়ে তুলতে হবে যাতে দেশকে আরও উন্নতির দিকে এগিয়ে নেওয়া যায়। ঠিক আছে, এই সমস্ত কয়েকটা জিনিস হচ্ছে, এইসব সমস্যার কারণেই কিন্তু ভারতীয় শিক্ষা কমিশন তৈরি হয়েছে। এবার জাতীয় শিক্ষা কমিশন উন্নয়নে শিক্ষা কমিশনের সুপারিশ সমূহ, কী কী সুপারিশ করা হয়েছিল? শিক্ষা কমিশনের রিপোর্টের শুরুতেই বলা হয়েছিল ভারতে ভাগ্য নির্ধারিত হয় শ্রেণীকক্ষে। এই উক্তিটি সর্বাংশে সত্য। ভাগ্য নির্ধারিত হয় শ্রেণীকক্ষে কেন? কারণ কি? কারণ ছোটোবেলা থেকে বাচ্চারা স্কুলে যাবে, ঠিক আছে, স্কুলে শ্রেণীকক্ষে বসবে, সেখান থেকেই পড়াশোনা শিখবে। তো ভারতের যে যা পড়াশোনা শিখবে ডেলি লাইফে সেটাই ইমপ্লিমেন্ট করতে হবে, সেই কারণেই বলা হয়েছে ভারতের ভাগ্য নির্ধারণ হয় শ্রেণীকক্ষে। এছাড়াও এই কমিশনের মেন যে সুপারিশ, সেই সুপারিশগুলো জেনে নেব। কী কী সুপারিশ করেছিল এই কমিশন? শিক্ষার পুনর্গঠন, অর্থাৎ শিক্ষা যে ব্যবস্থা সেটাকেই পুনরায় গঠন করতে হবে, শিক্ষার রূপরেখা পুনরায় গঠন করতে হবে। শিক্ষার সংস্কারকে বাস্তবায়িত করার জন্য উৎপাদন বৃদ্ধি, সামাজিক ও সাংস্কৃতিক সমন্বয়, আধুনিকীকরণ, সামাজিক নৈতিক আধ্যাত্মিক মূল্যবোধকে অনুশীলন করা সম্ভব হবে। শিক্ষার সংস্কার করতে হবে, মানে শিক্ষা দিলেই হবে না, শিক্ষার কিন্তু সংস্কারটাও করতে হবে। এছাড়াও শিক্ষার উৎপাদনশীলতা, কমিশনের মতে শিক্ষাকে উৎপাদনের সঙ্গে যুক্ত করতে হবে। যেমন হচ্ছে বিজ্ঞান শিক্ষা বিদ্যালয়ের শিক্ষার অপরিহার্য অংশ হবে, যা পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার অংশ হিসেবে পরিলক্ষিত হবে। বিজ্ঞান শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মুক্ত চিন্তা, সহনশীলতা, কুসংস্কার মুক্ত মন প্রভৃতি তৈরি হবে। এছাড়াও কর্ম অভিজ্ঞতা, সমস্ত স্তরের শিক্ষার ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। কমিশন তাদের রিপোর্টে মোটামুটিভাবে সব পরিবেশে গ্রহণযোগ্যতা তালিকা প্রকাশ করেছে, নতুন সমাজে সামঞ্জস্য দিকে ভবিষ্যতে অগ্রগতির দিকে কর্ম, মানে যা যা শিখবে ডেলি লাইফে যেন সেগুলিরই প্র্যাকটিক্যাল তাদেরকে করানো হয়, যাতে তাদের চাকরি পেতে সুবিধা হয়। ঠিক আছে, এছাড়াও শিক্ষার স্তর অনুযায়ী কর্মক্ষমতা, যেমন নিম্ন প্রাথমিক স্তরে খুব সাধারণভাবে হাতের কাজ শেখানো হবে, উচ্চ প্রাথমিক স্তরে ক্রাফটের দিকে মনোযোগ দেওয়া হবে, নিম্ন মাধ্যমিক স্তরে ওয়ার্কশপের ট্রেনিংয়ের মাধ্যমে অভিজ্ঞতা দিতে হবে। যেখানে স্কুল ওয়ার্কশপ ব্যবস্থা করা যাবে না সেখানে অল্প মূল্যের যন্ত্রপাতি জিনিসপত্র, মানে শিক্ষার বাইরে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সেগুলোর দিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও শিক্ষার বৃত্তিমুখীকরণ, বৃত্তি শিক্ষার প্রসার। 1986 সালের মধ্যে নিম্ন মাধ্যমিক স্তরে মোট ছাত্র সংখ্যার 20%, দশম শ্রেণীর মাত্র ছাত্র সংখ্যার 50%-এর জন্য পুরো আংশিক বা সময়ের বৃত্তি বা কারিগরি শিক্ষার ব্যবস্থা। বৃত্তি অর্থাৎ কিছু টাকা পয়সা দিয়ে যাতে শিক্ষার্থীকে ছাত্রছাত্রীরা শিক্ষামুখী হয় সেদিকে উন্নয়ন করার ব্যবস্থা দিতে হয়েছে। তার মধ্যে দেখো মোট ছাত্র সংখ্যার নিম্ন স্তরের
20% থাকবে, দশম শ্রেণী মোট ছাত্র সংখ্যার 50% থাকবে। দক্ষ কুশলী কর্মীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। পাঠত্যাগীদের জন্য বৃত্তি ব্যবস্থা, যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনা মাঝপথে ছেড়ে দিতে না পারে, পয়সার জন্যই হোক বা যে কোনো কারণের জন্যই হোক, সেই জন্য তাদেরকেও একটা বৃত্তি দেওয়া হবে। বৃত্তি মানে স্কলারশিপ, সেইটাই, ঠিক আছে। মহিলাদের জন্য অধিক সুযোগ সুবিধা সহ বৃত্তি শিক্ষা। অভিভাবক ও শিক্ষার্থীদের বৃত্তি শিক্ষায় সচেতন করা। পলিটেকনিকগুলির অবস্থান ও শিক্ষক নিয়োগ। পলিটেকনিক তোমাদের আমি আগেই বুঝিয়েছি, ঠিক আছে। ক্লাস 10-এর পরে যদি তোমরা কেউ চাও ডিপ্লোমা কোর্স ইঞ্জিনিয়ারিংয়ে, সেই পলিটেকনিক কোর্সগুলি যাতে আরও উন্নয়ন হয় এবং সেখানে যাতে শিক্ষক ভালো করে নিয়োগ করা হয়, সেই সব দিকেও কিন্তু নজর দিতে হবে। বৃত্তি শিক্ষার পাঠ্যক্রম সঠিকভাবে রাখতে হবে, অর্থাৎ বৃত্তি তো এমনি এমনি পাওয়া যাবে না, বৃত্তি বা স্কলারশিপ পেতে গেলে একটা পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষার যে পাঠ্যক্রম সিলেবাস সেটাকে ঠিকঠাকভাবে রাখতে হবে। বৃত্তি শিক্ষার মাধ্যম, এই শিক্ষার মাধ্যম হবে আঞ্চলিক ভাষা, এই ভাষাতে পাঠ্যপুস্তক তৈরির ক্ষেত্রে লেখকদের উৎসাহিত করতে হবে। মানে বৃত্তি শিক্ষা, এই যে পরীক্ষাটা দেবে বৃত্তি পরীক্ষা, তার জন্য তো পড়াশোনা করতে হবে, তাই না? তো সেটাকে ইংলিশে হবে না বেঙ্গলিতে হবে বা যে কোনো ভাষার ক্ষেত্রে হবে। কোন ভাষার ক্ষেত্রে হবে? আঞ্চলিক ভাষার ক্ষেত্রে, মানে যাদের অঞ্চলের ভাষা হচ্ছে বাংলা তারা বাংলায় দেবে, যাতে হিন্দি তারা হিন্দি, যাদের তামিল, যাদের তেলেগু তাদের সেই ভাষায় দিতে হবে, ঠিক আছে। এরপরে সামাজিক ও জাতীয় সংহতি স্থাপন। কমন স্কুল, জাতীয় লক্ষ্য হিসেবে সাধারণ শিক্ষা সমস্ত বিদ্যালয়কে কমন স্কুল বা সার্বজনীন বিদ্যালয়ে রূপ দিতে হবে। আগামী 20 বছরের মধ্যে পর্যায়ক্রমে একে বাস্তবায়িত করতে হবে। সর্বজনীন বিদ্যালয় শিক্ষার জাতি, ধর্ম, সম্প্রদায়, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নির্বিশেষে সকলেই শিক্ষার সুযোগ পাবে। উপযুক্ত শিক্ষার সুযোগ অর্থ, ধর্ম বা সম্প্রদায় ভিত্তিক হবে না, শিক্ষার সুযোগ নির্ভর করবে শিক্ষার্থীদের মেধার উপর। সামাজিক জাতীয় সেবামূলক কাজ, এই বিভিন্ন ধরনের সামাজিক ও জাতীয় সেবামূলক কাজেও নিয়োগ করতে হবে। যেমন সমস্ত স্তরের সমস্ত শিক্ষা সামাজিক ও জাতীয় পরিষেবা বাধ্যতামূলক করতে হবে। বিদ্যালয় ও কলেজে পাঠ্যক্রমের অধ্যয়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ সামর্থ্য ও পরিবেশ অনুযায়ী ছাত্রদের মধ্যে সামাজিক জীবন গড়ে তোলবার চেষ্টা করবে। বিদ্যালয় ও কলেজের কাজ, হোস্টেলের ও খেলার মাঠে নানা কাজ শিক্ষার্থীদের দিয়েই করানো হবে। মানে শুধুমাত্র পড়াশোনা না, কিছু কিছু কাজও শিক্ষার্থীদের করাতে হবে, ঠিক আছে। এনসিসি চতুর্থ পরিকল্পনা পর্যন্ত বর্তমানে যেমন আছে তেমনই থাকবে। এরই সঙ্গে চিন্তা করতে হবে কীভাবে নিরবিচ্ছিন্নভাবে 60 দিনে এই ট্রেনিং দেওয়া যায়, ঠিক আছে। এনসিসির পরিকল্পনা করা হবে, সেখানে 60 দিনের ট্রেনিং দেওয়া, শিক্ষার্থীদের জন্য অন্যান্য সেবামূলক কাজের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। এনসিসি বলো বা বিভিন্ন সামাজিক কাজ বলো, সব কিছুতে যাতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে মাতৃভাষা ও আঞ্চলিক ভাষার প্রতি গুরুত্ব দিতে হবে। ইউজিসি ও বিশ্ববিদ্যালয় সমূহের সহযোগিতা এক্ষেত্রে বিশেষ করে প্রয়োজন। আঞ্চলিক ভাষায় গ্রন্থ সাহিত্য, বিশেষ করে বিজ্ঞান ও কারিগরি বিদ্যা বিষয়ের গ্রন্থ যাতে রচিত হয়, সেজন্য ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলির সক্রিয় ভূমিকা বিশেষ প্রয়োজন, ঠিক আছে। যাতে মাতৃভাষার দিকে শিক্ষার্থীদের ঝোঁক বাড়ে, সেই জন্য ইউজিসি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি সহযোগিতা করলে এইটি কিন্তু হওয়াটা খুবই সম্ভব হবে। মানে মাতৃভাষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কিন্তু আরও বাড়বে। এজন্য কিন্তু উঁচু তলার মানুষ অর্থাৎ ইউজিসির রেকমেন্ডেশন প্রয়োজন, আর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিরও রেকমেন্ডেশন খুব প্রয়োজন। এছাড়াও ইংরেজি ভাষার উপর গুরুত্ব, শুধুমাত্র আঞ্চলিক বা মাতৃভাষার প্রতি না, ইংরেজি ভাষার উপরেও গুরুত্ব দান করতে হবে, যেহেতু ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে হিন্দি ভাষার দিকেও গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের এখানে শুধুমাত্র বাঙালিরাই থাকে না, অনেক হিন্দি ভাষাভাষী মানুষজন থাকে, তো সেই জন্য হিন্দি ভাষার দিকেও গুরুত্ব দিতে হবে। শিক্ষার আধুনিকীকরণ, এটা তোমাদের আগেও বোঝালাম। জাতীয় চেতনা বৃদ্ধি, ভারতের প্রাচীন ঐতিহ্য সম্পর্কে সচেতনতা। ভারতের প্রাচীন ঐতিহ্য মানে হচ্ছে এই যে সাহিত্য, দর্শন, ধর্ম, ইতিহাস, শিক্ষা, সঙ্গীত, নৃত্য প্রভৃতির জ্ঞান তাদেরকে দিতে হবে। ভবিষ্যৎ নাগরিকদের মধ্যে আশার সঞ্চয় করা, অর্থাৎ শিক্ষার আলোয় শিক্ষিত হয়ে ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ যাতে আলোকিত করতে পারে, সেটার দিকেও তাদেরকে সমাজকে সচেতন করতে হবে। গণতন্ত্রের সাফল্যে সক্রিয় ভূমিকা, এটা একটু ইম্পর্ট্যান্ট আছে, ভালো করে এটা বুঝতে হবে তোমাদের। ভিডিওটি প্লিজ তোমরা স্কিপ করে দেখো না, ভালো করে দেখো। এখানে কিন্তু সব কিছু নর্মাল রিডিং করলে হবে না, কিছু কিছু জিনিস কিন্তু একটু বুঝে নিতে হবে। সংবিধানের 45 নম্বর ধারা। সংবিধানের 45 নম্বর ধারার নির্দেশ মতো 14 বছর বয়স পর্যন্ত সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে। এটা আগেও তোমাদের ছিল। সংবিধানের কত নম্বর ধারা? 45 নম্বর ধারা অনুযায়ী প্রাপ্তবয়স্কদেরও শিক্ষা ব্যবস্থা করতে হবে। প্রাপ্তবয়স্কদের শিক্ষার ফলে কেবল নিরক্ষরতারই দূর হবে না, তাদের নাগরিক দায়িত্ববোধও বৃদ্ধি পাবে। তাহলে কি যে 45 নম্বর ধারা অনুযায়ী, সংবিধানের কোন নম্বর ধারা অনুযায়ী? 45 নম্বর ধারা অনুযায়ী, কিন্তু খুব ইম্পর্টেন্ট।
সংবিধানের 45 নম্বর ধারা অনুযায়ী 14 বছর বয়স পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা দিতেই হবে। এছাড়াও প্রাপ্তবয়স্ক যারা, তারাও যদি চায় নিরক্ষরতা দূরীকরণে তাদেরও শিক্ষার ব্যবস্থা করতে হবে। উপযুক্ত পাঠ্যক্রম প্রণয়ন, বিদ্যালয় শিক্ষার কার্যসূচি পাঠ্যক্রম এমনভাবে তৈরি করতে হবে যাতে গতানুগতিক মূল্যবোধ বিকাশের সঙ্গে সঙ্গে বৈজ্ঞানিক মন ও দৃষ্টিভঙ্গি, ধৈর্য, সহিষ্ণুতা প্রভৃতি বাড়ে। এছাড়াও সামাজিক ও নৈতিক আধ্যাত্মিক মূল্যবোধ নির্ধারণ, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা। রাধাকৃষ্ণন কমিশন ও ধর্মীয় ও নৈতিক উপদেষ্টা কমিশনের সুপারিশ মতো কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত, মানে বলতে চাইছে স্কুলগুলি তৈরি করার ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্র দুজনেরই সহযোগিতা প্রয়োজন। নির্দিষ্ট সময় তালিকা থাকবে যে সময় শিক্ষার্থীরা স্কুল বা কলেজে আসবে, ঠিক আছে, ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে। এছাড়াও শিক্ষার দিন, এই দুটো খুব ইম্পর্টেন্ট, আমি লাস্টে বোঝাচ্ছি, আগে বাকিগুলো আমি কমপ্লিট করে নিই। বিদ্যালয় গুচ্ছ গঠন, কোঠরি কমিশনের সুপারিশে বিদ্যালয় গুচ্ছের কথা বলা হয়। সুপারিশে বলা হয় 3 অথবা 4টি উচ্চ প্রাথমিক বিদ্যালয় এবং 10-20টি নিম্ন প্রাথমিক বিদ্যালয়কে একসঙ্গে নিয়ে বিদ্যালয় গুচ্ছ তৈরি করতে হবে। অর্থাৎ উচ্চ প্রাথমিক বিদ্যালয় আর কি বলছে, নিম্ন প্রাথমিক বিদ্যালয়, প্রত্যেক বিদ্যালয়কে একসাথে হয়ে বিদ্যালয় গুচ্ছ, অর্থাৎ অনেকগুলি বিদ্যালয় তৈরি করতে হবে। এটা হচ্ছে বিদ্যালয় গুচ্ছ গঠন। শিক্ষকের অভাব পূরণ করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা শ্রেণীতে যাতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষক থাকে সেদিকে নজর দিতে হবে। পাঠ্যপুস্তকের মূল্যায়ন করতে হবে। বিশ্ববিদ্যালয় বিদ্যালয় পরিদর্শন করতে হবে। অর্থাৎ ওই যে অফিসাররা মাঝে মাঝে যে বিদ্যালয়ে ভিজিট করতে আসে, স্কুল ভিজিট করতে আসে, সেটার ব্যবস্থা করতে হবে। ভ্রাম্যমাণ পাঠাগার, অর্থাৎ পাঠাগারেরও ব্যবস্থা করতে হবে। উপযুক্ত লাইব্রেরি ব্যবস্থা করতে হবে, যাতে সব স্টুডেন্টদের কাছে তো আর বই কেনার টাকা থাকে না বা ওরা কিনতে পারে না, তো সেই ক্ষেত্রে কিন্তু পাঠাগারের ব্যবস্থা করতে হবে। শিক্ষা সমসুযোগ সৃষ্টি, অর্থাৎ ছেলে মেয়ে বা বর্ণ জাতিভেদ, ভাষাভেদ প্রভৃতি ভেদে প্রত্যেককে মানে কোনো রকম ভেদাভেদ না রেখে প্রত্যেকে যাতে সমসুযোগ পায় সেটার দিকে ধ্যান দিতে হবে। নির্দেশনা পরামর্শ দান করতে হবে, এগুলোই, ঠিক আছে। তো এগুলো ভালো করে তোমাদের বুঝিয়ে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে শিক্ষার কাঠামো নির্ধারণ ও মনোন্নয়ন। আগামী দিনের শিক্ষার রূপ সম্পর্কে কমিশনের বক্তব্য, শিক্ষার কাঠামো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ শিক্ষার স্ট্রাকচারটা কী হবে, কোন বছর বয়সে কোনো স্টুডেন্ট কোন ক্লাসে পড়বে, সেটাই হচ্ছে শিক্ষা ব্যবস্থার যে কাঠামো সেটা, ঠিক আছে। তো কাঠামো হচ্ছে 4টি। এই ভারতীয় শিক্ষা কমিশনের শিক্ষা কাঠামোর সংখ্যা কত? 4টি কী কী? 4টি হচ্ছে সমগ্র শিক্ষা কাঠামোয় কটি স্তর এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, প্রতিটি স্তরের শিক্ষাকাল বা মোট শিক্ষাকাল, শিক্ষার বিভিন্ন উপাদান এবং শিক্ষোপকরণ মানে শিক্ষার উপকরণ, প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার। তাহলে চলো প্রথমে শিক্ষার কাঠামোটা সম্পর্কে আমরা জেনে নিই। শিক্ষার কাঠামো হচ্ছে, শিক্ষা কমিশন নতুন শিক্ষা কাঠামো সম্পর্কে সুপারিশ করতে গিয়ে বলেছেন, নতুন শিক্ষার রূপ হবে 1 থেকে 3 বছরের প্রাথমিক শিক্ষা, ঠিক আছে। একদম যে জুনিয়র ইনফ্যান্ট যারা, তাদের শিক্ষার বয়সকাল কত? 1 থেকে 3 বছরের। 7 থেকে 8 বছর হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা 2টি স্তর থাকবে, 5 বছরের নিম্ন প্রাথমিক শিক্ষা, 2 বা 3 বছরের উচ্চ প্রাথমিক শিক্ষা। তাহলে 7 বা 8 বছরের যে প্রাথমিক শিক্ষাটা আছে সেখানে 2টি স্তর থাকবে, একটা হচ্ছে 5 বছরের নিম্ন প্রাথমিক শিক্ষা, আর একটা হচ্ছে 2 বা 3 বছরের উচ্চ প্রাথমিক শিক্ষা। 2 বা 3 বছরের নিম্ন মাধ্যমিক শিক্ষা, আবার 2 বছরের উচ্চ মাধ্যমিক স্তরের সাধারণ শিক্ষা অথবা 1 থেকে 3 বছরের বৃত্তি শিক্ষা। এবারে কি বলছে, 2 বা 3 বছরের নিম্ন মাধ্যমিক শিক্ষা থাকবে, ঠিক আছে। এরপরে কি হবে, 2 বছরের উচ্চ মাধ্যমিক স্তরের সাধারণ শিক্ষা অথবা 1 বছর থেকে 3 বছরের বৃত্তি শিক্ষা। উচ্চশিক্ষার স্তরে 3 বছরের অধিক শিক্ষা শেষ করার পরে প্রথম ডিগ্রি দেওয়া হবে, অর্থাৎ কলেজে উঠে তোমাদেরকে যে ডিগ্রিটা দেওয়া হয় সেটার কথা বলা হয়েছে। এই 2 বা 3 বছরের নিম্ন মাধ্যমিক মানে ওই 5 থেকে যে 9 অবধি, হ্যাঁ, ঠিক আছে, মানে 5 থেকে তোমরা ওই মাধ্যমিকই ধরতে পারো, 5 বা 6 থেকে আর কি। তারপরে হচ্ছে 2 বছরের যে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা মানে তো জানো এই 11-12টা আর কি। তো তারপরে হচ্ছে কি
1 থেকে 3 বছরের বৃত্তি শিক্ষা, অর্থাৎ ওই পলিটেকনিক বা অন্যান্য কারিগরি শিক্ষা যদি হয় সেটাও হতে পারে। এরপরে তারপরে কী হবে, উচ্চশিক্ষা স্তরের ক্ষেত্রে 3 বছরের অধিক শিক্ষা, অর্থাৎ কলেজে যে 3 বছরের ডিগ্রিটা দেওয়া হয় সেটা হচ্ছে প্রথম ডিগ্রি দেওয়া হবে। এরপর দ্বিতীয় ডিগ্রি বা গবেষণার শিক্ষাকাল ভিন্নতর হবে। প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তির বয়স 6 কম হবে না। 10 বছরের শিক্ষার শেষে প্রথম সাধারণ পরীক্ষা গ্রহণ করা হবে। এই 10 বছরের শিক্ষা হবে সাধারণ শিক্ষা, কোনো রকম বিশেষীকরণ থাকবে না। বিশেষীকরণ শুরু উচ্চ মাধ্যমিক স্তর থেকে, অর্থাৎ 10 বছরের যে শিক্ষাটা নেবে স্টুডেন্টরা সেটা হচ্ছে নর্মাল একটা শিক্ষা। 10 বছরের শিক্ষার পরে যে উচ্চ মাধ্যমিকের লেভেলটা এলো, অর্থাৎ 11 উঠলো, তারপরে বিশেষ করে মানে স্পেশালাইজেশন, মানে তারা যে নিজেদের মতো সাবজেক্ট চুজ করতে পারবে, ওটা নিয়ে এগিয়ে যেতে পারবে। স্পেশালাইজেশন শুরুটা হচ্ছে 11 থেকে, ঠিক আছে, সেটাই বলা হয়েছে। আর ক্লাস 1-এ কোনো ছাত্রছাত্রীর বয়স 6+ কম হবে না। তাহলে এই হচ্ছে টোটাল স্ট্রাকচার। তাহলে ভালো করে আবার বুঝে নাও, 1 থেকে 3 বছর একদম ছোট্ট বাচ্চা, ইনফ্যান্ট যারা, 7 থেকে 8 বছর হচ্ছে প্রাথমিক শিক্ষা, ঠিক আছে, মানে ওই তোমার 1-2 থেকে তোমার 4 অবধি মোটামুটি ধরে নেবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে তোমাদের 2 বছরের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা, 2 থেকে 3 বছরের নিম্ন মাধ্যমিক শিক্ষা, অর্থাৎ যে 6, 7, 8, 9 এরকম হতে পারে। তো তারপরে হচ্ছে 2 বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা, তারপরে 3 বছরের যে কলেজের শিক্ষা, সেটা নর্মাল আমরা যেটা জানি সাধারণত হয় সেটাই স্ট্রাকচার, বেশি কিছু ব্যাপার নেই এটাতে। 10 বছরের শিক্ষার শেষে প্রথম সাধারণ হয়ে গেল। এবার হচ্ছে শিক্ষাকাল হলো শিক্ষার্থীর মোট শিক্ষা গ্রহণের সময়সীমা। শিক্ষা ব্যবস্থার এর একটি গুরুত্ব আছে। যখন সুযোগের সদ্ব্যবহার করে শিক্ষাকাল বৃদ্ধি না করে শিক্ষার মানে উন্নতি হয় না, তখন মনে করা যেতে পারে শিক্ষা ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছে। অর্থাৎ কী হচ্ছে, ঠিকঠাক বয়সে ঠিকঠাকভাবে ক্লাসে ভর্তি করার কথা হয়েছে, সেটাই বলেছে। শিক্ষার উপাদান আর উপকরণ। শিক্ষা শুধু আমরা স্কুলে গেলেই তো হবে না, যথেষ্ট পরিমাণে শিক্ষক থাকতে হবে, পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি, মূল্যায়ন প্রভৃতি থাকতে হবে, তবেই তো স্টুডেন্টরা শিখবে, তাই না? শিক্ষার উপকরণ রাখতে হবে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে, ঠিক সময় স্কুলে আসা, সেখানে টিচারদের কথা শুনে মেনে চলা, সুযোগের সদ্ব্যবহার হচ্ছে এটাই। আচ্ছা, এরপরে হচ্ছে এইটা, শিক্ষা পরিকল্পনা ও প্রশাসনিক বিষয়ে গুরুত্বদান। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন। যদিও শিক্ষা হলো রাজ্যের বিষয়, তবুও জাতীয় শিক্ষানীতি এখানে প্রবর্তন প্রয়োজন। শিক্ষার সর্বস্তরে গুণগত মান উন্নয়নের জন্য সামগ্রিকভাবে জাতীয় লক্ষ্য নির্ধারণ প্রয়োজন। বেসরকারি উদ্যোগের সহযোগিতা। শিক্ষার প্রসার ও পরিচালনার জন্য বেসরকারি উদ্যোগের ভূমিকাও প্রয়োজন। জেলা স্কুলের বোর্ড স্থাপন করা। বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার নিচে জাতীয় স্তরের নেতৃত্বে অংশগ্রহণ করে স্কুল বোর্ড স্থাপন করতে হবে। কেন্দ্রীয় সরকারের সহযোগিতা দরকার। শিক্ষা মন্ত্রকের ভূমিকা কার্যকরী ও দক্ষ প্রশাসনের জন্য কেন্দ্রীয় রাজ্য শিক্ষা পর্ষদ এবং রাজ্য শিক্ষা প্রতিষ্ঠান গঠন করা হবে। এছাড়াও এডুকেশন সার্ভিস, ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস চালু করতে হবে। শিক্ষা প্রশাসকের প্রশিক্ষণ, মানে শিক্ষার যে প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টটা যাতে ঠিকঠাক থাকে সেটা দেখতে হবে। বৃত্তিকালীন কর্মসূচি, উপযুক্ত ছাত্ররা যাতে বৃত্তি বা স্কলারশিপ পায় সেসব বিষয়ে কর্মসূচি নিতে হবে। শিক্ষা প্রশাসকের বৃত্তিকালীন শিক্ষা, অর্থাৎ যারা মানে এখানে বলা হয়েছে শিক্ষা প্রশাসক, অর্থাৎ যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে থাকবে তাদেরকেও একটা বৃত্তি দিতে হবে, ঠিক আছে। মানে অ্যাডমিনিস্ট্রেটিভ হতে গেলেও তাদেরকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে, সেই শিক্ষাটা গ্রহণ করতে গেলে তাদেরকেও একটা বৃত্তি দিতে হবে, ঠিক আছে। সেই কারণেই তৈরি করা হয়েছে, দেখো খুব ইম্পর্টেন্ট, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, ন্যাশনাল স্টাফ কলেজ, এরাই কিন্তু ডিসাইড করে প্রশাসককে, মানে যোগ্য প্রশাসকদের বৃত্তি দেওয়ার কাজটা কে করে, এই যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বা ন্যাশনাল স্টাফ কলেজ, ঠিক আছে। তাহলে ভালো করে বুঝলে ব্যাপারটা। এছাড়াও হচ্ছে আর্থিক ব্যয় নির্ধারণ। 1965-66 সালে ব্যয় কমিশন মন্তব্য করেছে যে 1965-66 খ্রিস্টাব্দে মানে সালে শিক্ষার ব্যয় 5 গুণ বৃদ্ধি পেয়েছে। 1950 ও 51 সালে জনপ্রতি ব্যয় ছিল 3.2 টাকা এবং 1965-66 সালে দাঁড়িয়েছে 12.1 টাকা। 1950 আর 51 সালে সমগ্র শিক্ষাক্ষেত্রে ব্যয় হয়েছিল জাতীয় আয়ের 1.2% এবং 1966 আর 65 সালে হয়েছে 2.9%, ঠিক আছে। মানে শিক্ষাক্ষেত্রে কতটা কি ব্যয় হয়েছে 65 থেকে 66 সালের মধ্যে, সে ব্যয়গুলো এখানে বলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট। এরপরে MCQ আকারেও দিয়ে দেবো, তোমরা এখান থেকেও ভালো করে দেখে নাও। 1985 থেকে 86 সাল পর্যন্ত, 85 থেকে 86 সালে
এই ব্যয়টা হয়ে যাবে 54 টাকা। এর অর্থ হলো 1965 থেকে 66 সালে শিক্ষাক্ষেত্রে 6.000 মিলিয়ন টাকা খরচ হয়েছিল এবং 1985 থেকে 86 সালে বৃদ্ধি পেয়ে 40,354 মিলিয়ন টাকা হয়ে যাবে। এবারে ভাবো কতটা হয়ে গেছে। মোট জাতীয় সম্পদের বিচারের অনুপাত হবে 1965-66 সালে 2.9% থেকে 1985-86 সালে 6% পর্যন্ত। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে বুঝে নেবে, এমসিকিউ আকারেও আমি পরে বুঝে নেব। তো এই জায়গাগুলোই বেশি ইম্পর্টেন্ট, আমি তো আলাদা করে বুঝিয়ে দিলাম। কোনো অসুবিধা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আস্তে আস্তে আমি সমস্তটাই কভার করে নেব। এই চ্যানেলটি বিশেষ করে হিস্ট্রি, এডুকেশন আর পল সায়েন্সের জন্যই কিন্তু আমি খুলেছি। তোমাদের ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলের পাশে থেকো। থ্যাংক ইউ।